ভারত পাকিস্তানকে একেবারে যোগ্য জবাব দিতে শুরু করে দিয়েছে। আপনারা জানেন যে আইএনএস বিক্রান্ত ইতিমধ্যেই ভারত মহাসাগরের তলা দিয়ে পাকিস্তানের দিকে রওনা দিয়ে দিয়েছে এবং আপনাদের আশ্বস্ত করার জন্য আমি এটা বলতে চাই যে দেখুন, পরমাণু শক্তিধর দেশ বলে পাকিস্তানকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তার কারণ হচ্ছে নৌবহরের দিক থেকে, জলের দিক থেকে ভারতের কাছে যে সমস্ত যুদ্ধ জাহাজগুলি রয়েছে, অত্যাধুনিক যুদ্ধ জাহাজগুলি, সেই যুদ্ধ জাহাজগুলি পরমাণু অস্ত্র বহন করতে সম্ভব। পাকিস্তানের কাছে এই রকম একটিও যুদ্ধ জাহাজ নেই যারা পরমাণু অস্ত্র বহন করতে পারে। তাই পরমাণু অস্ত্র গোডাউনের মধ্যে থাকা আর সেগুলোকে ক্যারি করার জন্য যুদ্ধ যান বানানোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। ভারতের পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এই রকম যুদ্ধ জাহাজ ইতিমধ্যেই পাকিস্তানের দিকে অভিমুখে রওনা হয়েছে। গতকাল সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। সেই সর্বদলীয় বৈঠক থেকে আমাদের এখনো পর্যন্ত সৌভাগ্য, অন্তত দলমতের একটা সন্ধিক্ষণে সকলে সম্মতি জানিয়েছেন যে ভারতের স্বার্থে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে সকলে তার পাশে রয়েছে। অন্তত এইটুকু অ্যাকনলেজমেন্ট পাওয়া গিয়েছে। তাও ভেতরে ভেতরে অনেকেই অনেক কিছু করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কি করতে পারে আমরা জানি, কিন্তু আজকে আপনাদের সামনে জানাবো যে ভারত এমন একটা অস্ত্র অলরেডি এই পাকিস্তানের জন্য টার্গেট করে রেখে দিয়েছে যে পাকিস্তানের হৃদকম্প শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, তারা সে কথা জানিয়েও দিয়েছে। আজকে জানাবো সেই মারাত্মক এবং বিস্ফোরক তথ্য। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, আপনাদের সামনে আমি যে কথা আজকে দু লাইন অন্তত বলার সুযোগ দেবেন আমাকে। আনন্দবাজার পত্রিকাকে যদি না ভালোভাবে বুঝতে পারেন তাহলে জীবনে ঠকে যাবেন। বিশেষ করে আপনি যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়ে থাকেন তাহলে এই আনন্দবাজার পত্রিকা তিলে তিলে আমাদের সমাজকে গ্রাস করে নেবে, যেমনটা এরা জন্ম লগ্ন থেকে করে আসছে। এরা কংগ্রেসের এজেন্ট, এরা একটা তাবেদার সংস্থা, এদের নিরপেক্ষতা কিছু নেই এবং নিরপেক্ষতার অনেক সময় প্রয়োজন হয় না। আপনি যদি সত্যের পথে থাকেন তাহলে আপনার নিরপেক্ষতার প্রয়োজন হবে না। কিন্তু এরা, কংগ্রেস এত ভুল করেছে আমাদের দেশকে ওই উচ্চতায় থেকে একেবারে নিচে নামিয়ে দিলেও এরা ক্রমাগত দেশের সাথে কার্যত বেইমানি করে আসে। কেন? আজকে পর্বের শেষের দিকে আপনাদের সামনে কিছুটা আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে কথা প্রথমেই বলবো যে ভারত এমন অস্ত্র সেট করে রেখেছে পাকিস্তানের জন্য, পাকিস্তানের হৃদকম্প শুরু হয়ে গিয়েছে। আপনারা অনেকেই বুঝতে পারেননি। দেখুন, গতকাল এই ঘটনা ঘটার পরেই কেন্দ্রীয় সরকার একটা মারাত্মক, মানে 5-6টা যে মারাত্মক সিদ্ধান্ত নিয়েছিলেন, তার মধ্যে সব থেকে মারাত্মক সিদ্ধান্তটা কি জানেন? ইন্দাস ওয়াটার ট্রিটি, এটাকে সাসপেন্ড করে দেওয়া। অর্থাৎ সিন্ধু জল বন্টন 1960 সালে বিশ্ব ব্যাংকের উপস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন নিয়ে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছিল। আপনারা একবার কল্পনা করে দেখুন, 1960 থেকে এই এতগুলো বছর, 60 বছরেরও বেশি, কত সংকট এসেছে, কত ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি হয়েছে। কার্গিল যুদ্ধ হয়েছে, 1971-এর যুদ্ধ হয়েছে, কিন্তু কোনোবারের জন্য ভারত এই কঠোর সিদ্ধান্ত নেয়নি। সিন্ধু ইন্দাস ওয়াটার ট্রিটি বন্ধ করার কোন রকমের ভারত এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। এইবার প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি হবে জানেন এর ফলে? পাকিস্তান কার্যত 1 বছর যদি এটা বন্ধ করে রাখা হয়, পাকিস্তান দেউলিয়া হয়ে যাবে, ওখানে খরা দেখা দেবে, মানুষ না খেতে পেয়ে কাতারে কাতারে মানুষ মারা যাবে। কেন এই ব্যাখ্যাটা আপনাদের সামনে করতে হবে, আপনাদের জানাটা প্রয়োজন। আমি আপনাদের বলবো, দেখুন, আনন্দবাজার পত্রিকার কথা বললাম, এরা কিভাবে ভারতকে সবসময় ছোট করে দেখানোর, যেহেতু কেন্দ্রীয় সরকারে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার রয়েছে, এরা ভারতকে সবসময় একটু ছোট করে দেখানোর চেষ্টা করে। দেখুন, একটা খবরে এরা বলছে মোদীর 5-এর বদলে শরীফের 8, ভারতের বিরুদ্ধে পদক্ষেপ কেন? ইসলামাবাদের দীর্ঘ বিবৃতি পড়ল আনন্দবাজার.com। মোদীর 5-এর বদলে শরীফের 8, মানে দেখুন, শরীফ বিরাট সিদ্ধান্ত নিয়েছেন, 8টা নাকি বড় সিদ্ধান্ত নিয়েছেন। সেগুলো যে অন্তঃসার শূন্য
সেটা লেখার ক্ষমতা রাখে না এই আনন্দবাজার পত্রিকা, যারা অর্ধসত্য তথ্য আপনাদের সামনে পরিবেশন করে। আমি আপনাদের বলবো যে ভারতের 5-এর বদলে এই 8 কি সিদ্ধান্ত নিয়েছে সেগুলো কতটা হাস্যকর, ভারতকেই কতটা সুযোগ এবং সুবিধা করে দিয়েছে পাকিস্তান, আপনাদের জানাটা প্রয়োজন। দেখুন আপনারা, এই হচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকেই আপনাদের বলছি যে ভারত সিদ্ধান্ত নিয়েছিল সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত, পাকিস্তান সব থেকে বড় প্রবলেমের মধ্যে পড়তে চলেছে, আমি ব্যাখ্যা করব। ভারত সিদ্ধান্ত নিয়েছিল আটারি ওয়াগা সীমান্ত বন্ধ, পাকিস্তানও ওই একই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ভারত তো আগে নিয়ে নিয়েছে, পাকিস্তানের নিল আর না নিল কি মানে তার তো কোনো মিনিং আসে না। নেক্সট হচ্ছে পাকিস্তানিদের ভিসা বাতিল, পাকিস্তানও ভারতীয়দের ভিসা বাতিল করেছে। পাকিস্তানিদের 27 এপ্রিলের মধ্যে 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার কথা বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, পাকিস্তানও তাই বলেছে 48 ঘন্টার মধ্যে ভারতীয়দের ছাড়তে হবে সেখানকার জায়গা। পাকিস্তান থেকে ভারতীয়দের ফিরে আসার পরামর্শ, পাকিস্তানও তাই বলেছে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা নৌ বায়ু উপদেষ্টাকে প্রত্যাহার, পাকিস্তানও তাই বলেছে। নয়াদিল্লিতে পাকিস্তান দূতাবাসে প্রতিরক্ষা এবং নৌ ও বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা, ওরাও তাই করেছে। অর্থাৎ মোদী সরকার যা যা পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো ওরা নিল বা না নিল কিচ্ছু এসে যায় না, তার কারণ আমি যদি একটা স্টেপ নিয়ে নিয়েছি মানে সেটা হয়ে গেল, সেটা দুদিক থেকে কার্যকর হয়ে গেল, তারপরে ওরা নিল কি না নিল ওটার কোনো মানেই থাকে না। মানে আমি বললাম ধরুন একটা সীমান্ত আমি আটকে দিলাম, তো তোমরা সীমান্ত খোলা রাখলে বা না রাখলে তাতে কিছু ইম্প্যাক্টই পড়বে না, কারণ আমি বন্ধ করে দিয়েছি আমার সীমান্ত। আনন্দবাজার কিন্তু সেগুলো ক্লিয়ার করে আপনাদের সামনে তথ্য দেবে না। এবং আপনারা যেটা পাকিস্তান এক্সট্রা যেটা করেছে সেটা হচ্ছে পাকিস্তান সিমলা চুক্তিটাকে বাতিল করেছে। কি সেই সিমলা চুক্তি, কত বড় কংগ্রেসের ভুল, ইন্দিরা গান্ধীর কত বড় ভুল আজকে ব্যাখ্যা করব। আজকে দয়া করে একটু আমাকে সময় দিন, আপনারা শুনুন। প্রথমে আপনাদের বলি এই যে সিন্ধু জল চুক্তি এটাকে বাতিল করার পর পাকিস্তানের কি ইম্প্যাক্ট পড়তে পারে আপনারা একটু শুনুন। 1960 সালে এই চুক্তি হয়েছিল, তারপর থেকে এতদিন চলে যাওয়াতে একবারও এই চুক্তি কিন্তু ভঙ্গ করেনি ভারত। এই চুক্তি অনুসারে 6টি নদী রয়েছে, যেটা ওই কাশ্মীর উপত্যকার ওই সমস্ত জায়গা, লাদাখ কাশ্মীর ওই জায়গা থেকে একেবারে উত্তর ভারত থেকে এই নদীগুলো, এগুলো উৎপন্ন হয়েছে ভারত থেকে, কিন্তু এগুলো ভারত বয়ে কার্যত পাকিস্তানে গিয়ে মিশেছে আরব সাগরে। এই নদীগুলোর মধ্যে 3টি নদী রাবি, বিয়াস এবং শতদ্রু, এইগুলো ভারতের ভাগে পড়েছে। ভারত এদের জল নিয়ে যা কিছু ভারত করতে পারে। আর 3টি নদী, সেটা হচ্ছে সিন্ধু, ঝিলাম এবং চেনাব, এই 3টি নদী সেটা পাকিস্তানের মধ্যে দিয়ে, সেটা পাকিস্তান মানে ভারতে উৎপন্ন হয়েছে, কিন্তু পাকিস্তান সেই জলগুলো ব্যবহার করতে পারবে বলে ভারত মেনে নিয়েছিল সেই সিন্ধু চুক্তি অনুসারে, যেটাকে ভারত বাতিল করলো। এবার আপনারা শুনুন ইম্প্যাক্টটা কি হবে। এই যে সিন্ধু, ঝিলাম আর চেনাব এর জলটাকে ভারত আটকে দিয়েছে অলরেডি, এর ফলে 90% কৃষিকাজ ইম্প্যাক্ট হয়ে যাবে। 90% পাকিস্তানের কৃষিকাজ ডিপেন্ড করে এই উত্তর ভারত থেকে আসা নদীগুলোর উপর ভিত্তি করে, তারা 90% কৃষিকাজ নির্ভর করে। 2.1 crore হেক্টর জমি চাষ হয় এই নদীর জল থেকে। প্রায় 1.5 থেকে 2 বিলিয়ন ইউএস ডলার বছরে খরচা হবে, এবং প্রায় 15 থেকে 20% রপ্তানি ধান এবং চালের, যেটা থেকে পাকিস্তানের একটা বিরাট অংশ আয় হয়, 20% সেই রপ্তানি কমে যাবে। অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়তে চলেছে। 12 কোটি মানুষ, এক বছর যদি এটা চলে 12 কোটি মানুষ না খেতে পেয়ে মরে যাবে, না খেতে পেয়ে মরে যাবে 12 কোটি মানুষ। এরপরে আপনারা শুনুন এরপরে জ্বালানির কথা বলি। পাকিস্তানে যে জ্বালানি উৎপন্ন হয় তার 30% হচ্ছে এই জলবিদ্যুৎ, যেগুলো এই ভারত থেকে উৎপন্ন হওয়া খরস্রোতা নদীগুলোর উপর ডিপেন্ড করে। 30% জ্বালানি বন্ধ হয়ে যাবে, একেবারে অন্ধকারে ডুবে যাবে দেশটা। এর ফলে 20 থেকে 30% বিদ্যুতের ঘাটতি দেখা দেবে পাকিস্তানে। ইন্ডাস্ট্রি এফেক্ট হয়ে সাধারণ মানুষের জীবন এফেক্ট হবে। 1.5 থেকে 2 বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে জল সরবরাহ। জল সরবরাহ, এই যে নদীগুলো জল সরবরাহ পাকিস্তানের সব থেকে বড় বড় শহর যেমন মুলতান, লাহোর, করাচি, এই শহরগুলোর পানীয় জলের যোগান দেয় হচ্ছে এই ভারত থেকে উৎপন্ন হওয়া এই নদীগুলি। 40 মিলিয়ন লোক জল সংকটে পড়ে যাবে।
একেবারে তৃষ্ণার্ত হয়ে শুকিয়ে মরতে হবে ভারত যদি 1 বছর রদ করে রেখে দেয়। এটা 40 মিলিয়ন লোক থ্রাস্টি হয়ে একেবারে মানে তৃষ্ণায় মারা যাবে। এবং এর পরেও গোটা পাকিস্তানের জিডিপি ক্র্যাশ করবে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন কিনা জানি না, এই ঘটনার পর ভারতের শেয়ার মার্কেটে কোনো প্রভাব পড়েনি, কিন্তু পাকিস্তানের শেয়ার মার্কেট ইতিমধ্যেই ক্র্যাশ করে গেছে। এবং জ্বালানির দাম 20 থেকে 30% বাড়তে চলেছে পাকিস্তানে। দেশটা এমনিতেই দেউলিয়া হয়ে রয়েছে। মাত্র 4 বিলিয়ন বিদেশি কারেন্সি তাদের মধ্যে গচ্ছিত রয়েছে, যেটা ভারতের তুলনায় নগণ্য, 1% বা 2%। অর্থাৎ এক মাস যুদ্ধ করলে দেশটা দেউলিয়া হয়ে যাবে। এইরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে ভারতের সমস্ত দেশ, গতকাল ভারত মানে আমেরিকা, এমনকি চায়না, রাশিয়া, ইসরায়েল, ইটালি, জার্মানি, কানাডা সমস্ত দেশকে কনফিডেন্সের মধ্যে এনেছেন। ভারতের উপর কিভাবে সাধারণ মানুষকে অত্যাচার করা হয়েছে সেগুলো বর্ণনা করেছেন। প্রত্যেকটি দেশ ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। এই ইসলামী মৌলবাদী সংগঠনে ধোয়া দেওয়া পাকিস্তানকে বিসর্জন দেওয়ার জন্য গোটা পৃথিবী প্রস্তুত, যদি না এরপরে তারা কেউ বিক্রে করে। এবার আপনাদের সামনে যেটা আমি বলবো আপনারা শুনবেন দয়া করে। সিমলা জল চুক্তি, কংগ্রেসের বক্তব্য আপনাদের বলবো। কেন আনন্দবাজার পত্রিকা এত মানে মানুষের ক্ষতি করছে, বিশেষ করে বাঙালিদের এতটা ক্ষতি করছে, ভারতের এত ক্ষতি করছে, তার কারণ এরা কংগ্রেসের তাবেদার। যা কিছু ঘটে যাক, এরা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নয়, ভুলকে ব্যর্থতা হিসেবে চালাতে চায়। আপনারা এই সর্বদলীয় বৈঠকের পর আনন্দবাজারের একটা ক্যাপশন দেখুন, আপনারা কি লিখেছে পেহেলগাঁও কাণ্ড, সর্বদল বৈঠকে গোয়েন্দা ব্যর্থতা মানল কেন্দ্র, যাই পদক্ষেপ করা হোক পূর্ণ সমর্থন দেবে বিরোধীরা রাহুল। দেখুন, এই মানল কথাটার মধ্যে একটা কোটেশন দেওয়া রয়েছে। কোটেশন মানে হচ্ছে এটা আনন্দবাজারের মানে একটা তৈরি করা বক্তব্য, এটার কোনো অথেন্টিসিটি নেই, সেই জন্য এটা কোটেশন দিয়েছে। কিন্তু সাধারণ মানুষ তো এই কোটেশনের মাহাত্ম্য বুঝবেন না, আপনারা এটাকে সত্যি বলেই মানবেন। এইটা হচ্ছে আনন্দবাজারের দ্বিচারিতা, এমন ভাবে খবর আপনাদের সামনে পরিবেশন করবে আইনের ফাঁক রেখে, তাদের উদ্দেশ্য যেন চরিতার্থ হয়। এদের বয়কট করুন, আনন্দবাজার পত্রিকা পড়ুন, কিন্তু এদের পত্রিকা পড়ে নিজের মনে কোনো রকমের সিদ্ধান্ত নেবেন না, এদের বয়কট করুন। বরঞ্চ এরা যা বলছে উল্টোটা ভাবার চেষ্টা করবেন, তাহলে একমাত্র আপনি পথ পাবেন। আচ্ছা, এবার আসি আপনাদের সিমলা জল চুক্তি বন্টন। এখানে দেখুন, আমি বলতে বাধ্য, অনেকে তুলনা করছেন যে এই সময় যদি ইন্দিরা গান্ধী থাকতেন তাহলে দেখিয়ে দিতেন পাকিস্তানকে। দেখুন, আমি বিশ্বাস করি ইন্দিরা গান্ধী এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি অনেক আনফেভারেবল কন্ডিশনে যা ভয়ঙ্কর খেলা তিনি দেখিয়েছিলেন, এখনো পর্যন্ত সেই ঘটনার জন্য গোটা ভারতের রেসপেক্ট রয়েছে তার জন্য। সেটা কি, 1971 সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে আলাদা করে দেওয়ার একক সিদ্ধান্ত ছিল এই ইন্দিরা গান্ধীর। যদিও সেই সময় অটল বিহারী বাজপেয়ী জনসংঘের নেতা ছিলেন, সমর্থন জানিয়েছিলেন, পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। সেই ইন্দিরা গান্ধী 1971 সালে যখন এই বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার জন্য একেবারে মনে করেছিলেন ভারতের বাংলাদেশে সেনা পাঠানোর দরকার, তিনি তখন বিদেশের রাস্তায় দৌড়ে দৌড়ে ঘুরেছিলেন। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সব জায়গায় দৌড়ে দৌড়ে ঘুরেছিলেন। কিন্তু বেশিরভাগ লোকই ভারতকে সমর্থন করতে চায়নি, বরঞ্চ পাকিস্তানকে সমর্থন করেছিলেন, অর্থাৎ আনফেভারেবল কন্ডিশন। কিন্তু ওই পিঠের শিরদাঁড়াটা সোজা করে ইন্দিরা গান্ধী সেই সময় যা হিম্মত দেখিয়েছিলেন, মানে এইরকম যদি শিরদাঁড়াটা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত রেখে যেতে পারতেন, তাহলে এই রাহুল গান্ধীরা আজকের রাহুল গান্ধীতে পরিণত হতেন না। তারপরে আপনারা সকলেই জানেন যে পাকিস্তানের প্যান্ট খুলিয়ে ইন্দিরা গান্ধী একজন মহিলা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে স্বাধীনতা লাভ করেছিল। সেই অকৃতজ্ঞ বাংলাদেশ এখন ভারতের পেছনে লাগছে, সেটা আলাদা কথা, কিন্তু এই পর্যন্ত পুরো কৃতিত্ব ইন্দিরা গান্ধী এবং ভারতীয় সেনা। কিন্তু এরপরেই ঘটে টুইস্ট, যেটা আপনারা জানেন না, যে সিমলা চুক্তি 1971 সালে যুদ্ধের পর 1972 সালে সেই সময় ইন্দিরা গান্ধী পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো হঠাৎ করেই যখন ভারত এই রকম একটা জায়গায় চলে গেছে, যখন বিদেশিদের মুখের উপর জবাব দিয়ে আমেরিকা যখন পাকিস্তানকে রণতরী পাঠিয়ে সাহায্য করছে, তারপরেও ভারতের সেনারা তৎপরতা দেখিয়ে যখন বাংলাদেশকে পাকিস্তানকে আলাদা করে দিল, পাকিস্তানকে গোটা পৃথিবীর সামনে নগ্ন করে দিল, তখন ইন্দিরা গান্ধী অবাক কাণ্ড ঘটালেন।
তার কাছে সব থেকে বেশি সুযোগ ছিল সেই সময় পিওকে আমাদের দেশের মধ্যে অন্তর্গত করা, তার কারণ পাকিস্তানের সেনা তখন ভারতের কাছে আত্মসমর্পণ করেছেন। ইন্দিরা গান্ধী চাইলে সেই মুহূর্তে পাকিস্তান অকুপাইড কাশ্মীর এক দিনের মধ্যে ভারতের অন্তর্ভুক্তিকরণ হওয়ার জন্য প্রস্তুত ছিল। ইন্দিরা গান্ধী সেটা করলেন না। ইন্দিরা গান্ধী কি করলেন? সিমলা চুক্তি করলেন। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার সঙ্গে হাত মিলিয়ে বললেন যে অনেক যুদ্ধ হয়েছে, এবার আমরা শান্তি চাই, আমরা একটা এলওসি লাইন অফ কন্ট্রোল তৈরি করে দিচ্ছি এবং এখানে আমরা শান্তি চুক্তি করছি। সিমলা শান্তি চুক্তি করা হয়েছিল। ভাবুন কার সঙ্গে শান্তি চুক্তি করছে? যারা হেরে বসে রয়েছে। এবং সেই সিমলা শান্তি চুক্তির ফলে ওই এলওসি বরাবর কেউ কোনো ফায়ারিং করবে না, কোনো আগে থেকে কেউ যুদ্ধে জড়াবেন না, এইরকম শান্তি চুক্তিতে সই করলেন। কখন না, যখন পাকিস্তান নাস্তানাবুদ ভারতের মানে পায়ে মাথা ঠেকিয়ে দিয়েছে, যখন ভারতের সেনারা পাকিস্তানি সেনাদের প্যান্ট খুলে আত্মসমর্পণ করিয়েছে, তখন হঠাৎ করে টার্ন নিয়ে নিলেন 180 ডিগ্রিতে। এই সিদ্ধারা সোজা হওয়া মহিলা ভারতের প্রধানমন্ত্রী, তিনি হঠাৎ করেই যেন পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে গেলেন। কোন এক অদৃশ্য কারণে আমরা জানি না আজও পর্যন্ত। সেই সিমলা চুক্তি আজকে বাতিল করলেন পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট, এবং সেটাকে আনন্দবাজার পত্রিকা বড় করে দেখাচ্ছে যে ভারতের 5-এর বদলে ওদের 8। আরে এক লাইন অফ কন্ট্রোল, এটা ভারত পাকিস্তানের স্বার্থে করেছিল। যদি ওটা তুলে দেওয়া হয় তাহলে ভারতের সৈন্যদের সব থেকে সুযোগ হয়ে গেল পিওকে দখল করে নেবার, কারণ আর লাইন অফ কন্ট্রোল বলে কিছু থাকলো না। যে যার গায়ে জোর আছে সে গিয়ে ততটা দখল করতে পারবে। ভারতের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করে দিল পাকিস্তান। ভারতের সেনাবাহিনীরা, আমি জানি না নরেন্দ্র মোদীর কি প্ল্যান রয়েছে, তিনি কি একেবারেই প্রত্যেক পাকিস্তানি জঙ্গিদের খতম করার প্ল্যান করছেন, নাকি পিওকে দখল করার চেষ্টা করছেন, নাকি খাইবার পাখতুনখোয়া বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে দেওয়ার জন্য প্ল্যান করছেন, আমি বলতে পারবো না। কিন্তু পিওকে এই মুহূর্তে গ্রাস করাটা ভারতের জন্য একেবারে একটা গোল্ডেন অপরচুনিটি। যে কোনো মুহূর্তে ভারত সেটাকে অ্যাটাক করতে পারে। তার কারণ মানে কি মূর্খের মতো সিমলা চুক্তিটাকে বাতিল করলো পাকিস্তান। হাস্যকর। মানে তাদের একটা সেফটি ছিল, সেফটি ভালভটা যদি ভারত ব্রেক করতো, তারা বিদেশের বিভিন্ন ইন্টারন্যাশনাল কোর্টের কাছে গিয়ে বলতে পারতো যে ভারত তাদের ল মানেনি, ভারত শান্তি চুক্তি বিঘ্নিত করেছে। আরে তোরা বিঘ্ন করার জন্য আমাদের পাসপোর্টটা দিয়েই দিলি। এবার আপনারা বলুন, এই ভারতকে যদি সমর্থন না করেন, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন যদি না করেন, আর আজকে একটা প্রতিশ্রুতিবদ্ধ হন, এই আনন্দবাজার পত্রিকা সম্পর্কে আমি অন্যান্য পত্রিকা ছেড়েই দিলাম, এরা তো কোনো মেরুদণ্ড বলে কিছু নেই। এরা পরের বার যখন ধরুন পশ্চিমবঙ্গে যদি বিজেপি গভর্নমেন্ট আসে, এরা বিজেপির হয়ে লিখবে, এদেরকে আমি পাত্তা দিই না। এই 24 ঘন্টা বলুন, বর্তমান বলুন, আজকাল বলুন, এরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লিখছে অ্যাডভার্টাইজমেন্ট পাওয়ার জন্য। এরা বিজেপি যখন আসবে তখন এরা বিজেপির হয়ে লিখবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আনন্দবাজার পত্রিকা, এরা কিন্তু বিজেপি এখানে আসলেও এরা বিজেপির হয়ে লিখবে না। আর বিজেপির হয়ে লেখার প্রয়োজন নেই। মিথ্যে খবর বা অর্ধসত্য খবর প্রকাশ না করলেই হচ্ছে। তুমি কংগ্রেসের সমর্থক হতে পারো, কিন্তু ভারতবর্ষের এত মানুষকে তুমি তোমার মতাদর্শ তুমি চাপিয়ে দিতে পারো না। তুমি তোমার নিউজ বলতে পারো, তুমি চাপিয়ে দিতে পারো না। তাই আপনাদের আমি বলবো, আনন্দবাজার সম্পর্কে আপনারা সতর্ক হন, প্রতিশ্রুতবদ্ধ হন। যে কে পড়বেন বটে, চাইলে একে অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু যদি পড়েন কিন্তু মাথায় নেবেন না, হৃদয়স্থ করবেন না, একদম বয়কট করবেন। বরঞ্চ যদি এরা যা খবর ছাপে তথ্যগুলো শুধু নিয়ে নেবেন, কোথায় কি ঘটছে সেই তথ্যগুলো এরা কংক্রিটলি একেবারেই সুন্দরভাবে ছাপে, এ নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু যেখানে সম্পাদকীয় কলম রয়েছে, সেখানে ওই কুণাল ঘোষের মতামতের মানে প্রতিচ্ছবি আপনারা দেখতে পারবেন নাই বা কেন? এদের সাংবাদিক যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন লন্ডনে ঘুরে বেড়ায়, তাহলে সেই সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতা থাকে না এবং আপনারা বিশ্বাসও করবেন না। তাই আপনাদের আমি আগেও সতর্ক করেছি, যারা আমাকে বিশ্বাস করেন তাদের আমি বলবো যে আনন্দবাজার পত্রিকা আপনারা চাইলে পড়তে পারেন, না চাইলে বয়কট করতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এদের থেকে কোনো তথ্য নিতে পারেন, কিন্তু এদের সম্পাদকীয় কলম বা এদের কোন রকমের এজেন্ডাতে পা দেবেন না। এরা পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য একটা মারাত্মক ভয়ঙ্কর দিনের এরা সূচনা দীর্ঘদিন ধরে করেছে। তার পরিস্থিতি আমরা দেখেছি। মুর্শিদাবাদের এই ভায়োলেন্স নিয়ে এরা কোথাও লেখেনি। হিন্দুদের উপর পেহেলগামে আক্রমণ নিয়ে হিন্দুত্বের কথাটা এরা উল্লেখ করছে না, ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় হাইড করছেন। এদের থেকে সতর্ক থাকুন। এদেরকে আমাদের সংস্কার করতেই হবে শান্তিপূর্ণভাবে। পরিস্থিতি আসুক,
দেশ পারমিট করুক, রাজ্য পারমিট করুক, এদেরকে সঠিকভাবে সংস্কারের পথে আমাদের নিয়ে যেতেই হবে, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে। আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।